বাঁচাও বাঁচাও বাঁচাও। কে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে? আরে হবে হয়তো কেউ। এখানে পাড়ায় তো সবসময় কিছু না কিছু হয়েই থাকে, তাতে আমাদের কি? চলো চলো। দাঁড়াও না দেখি। বাঁচাও হায় ভগবান, বাঁচাও, কে যেন পুড়ে যাচ্ছে। বাঁচাও। আরে তাড়াতাড়ি চলো এখান থেকে, তা নাহলে আমরাও ফেঁসে যাব। তুমি এরকম কথা বলছো কেন? বাঁচাও। একজন পুড়ে মরে যাচ্ছে আর তুমি এখান থেকে চলে যেতে বলছো? চলো না গিয়ে দেখি। বেশি দয়ালু হতে যেও না, যখন কোর্টে চক্কর কাটতে হবে না তখন বুঝতে পারবে। আমরা কেন কোর্টে চক্কর কাটতে যাব? শুধু শুধু তর্ক করো না, পুলিশ আসার আগে এখান থেকে চলো। কিন্তু আমি বলছিলাম কি, চলো। বাঁচাও বাঁচাও। পণের জন্য স্ত্রীকে হত্যা, পণ নিয়ে নিল নববধূর প্রাণ। 5 লাখ দিলে তবে হবে বিয়ে। আগে পণ তারপর বিয়ে। আজকের পেপারটা স্পন স্পেশাল মনে হচ্ছে। এসব হচ্ছে নাকি? কি হলো ফ্রেডি, কি হয়েছে? বলবেন না স্যার, 5-6টা খবর তো শুধু পণ নিয়েই ছাপা হয়েছে। মহিলাদের ওপর অত্যাচার চলছে শুধু পণের লোভে। পণ চাওয়াটা একটা অপরাধ ফ্রেডি, আর যারা পণ চায় তাদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ানো উচিত, পুলিশের কাছে কমপ্লেন করা উচিত। হ্যাঁ, বলুন। নমস্কার স্যার। নমস্কার। আমরা এসসিপি স্যারের সাথে দেখা করব। এসিপি স্যার তো এখন নেই, বলুন না কি হয়েছে। আসলে হয়েছে কি, আমাদের মেয়েটা। আপনি এদিকে আসুন, প্লিজ আসুন, প্লিজ আপনার ভিতরে আসুন, প্লিজ প্লিজ ভিতরে আসুন। বসুন বসুন আসুন, বসুন। জলখানে একটু। এখন বলুন কি হয়েছে আপনাদের মেয়ের সঙ্গে। এই যে আমার মেয়ে তৃপ্তি গত 2 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ? কেন, কোথাও বাইরে গিয়েছিল কি? না, নিজের শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ। শ্বশুর বাড়ি থেকে? আপনাদের মেয়ে নিখোঁজ হয়েছে, এটা কি আপনাদের ওর শ্বশুর বাড়ি থেকে জানিয়েছে? না, ওকে ফোনে পাচ্ছিলাম না। কবে করেছিলেন আপনারা ওকে ফোন? 23 তারিখে। আচ্ছা, আপনারা ওর শ্বশুর বাড়িতে কিছু জিজ্ঞেস করেননি? করেছি, কিন্তু ওরা ঠিক মতো উত্তরও দিচ্ছে না। উত্তর দিচ্ছে না মানে? কেন? জানি না কেন। ওর কোনো বান্ধবী বা বন্ধু তো আছে না, আপনারা তাদের জিজ্ঞেস করেননি? জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ কিচ্ছু জানে না। তো আপনার জামাইয়ের সাথে কথা বলতে পারতেন। কথা বলেছি, কিন্তু ও বাইরে গেছে, আর ফোনেতেও ও উল্টো পাল্টা কথা বলছে। যেমন? আমরা যখন ওকে বললাম যে তৃপ্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখনও বললো পাওয়া যাচ্ছে না, পেতে হবে না। আমি তো মুক্তি পেলাম। দেখলেন স্যার, মুক্তি পেলাম বলেছে, আর ওর শ্বশুর শাশুড়ি এই কথাই বলছে। আমার তো মনে হচ্ছে যে ওরাই হয়তো আমার মেয়ের কোনো ক্ষতি করে দিয়েছে। কতদিন হয়েছে ওদের বিয়ের? 3 মাস। ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গে চলুন। বলুন কোথায় থাকে ও শ্বশুর শাশুড়ি। সৌমেন বাবু আছেন বাড়িতে? হ্যাঁ আছে, আসুন ভিতরে। আরে আপনি সাথে করে কাদেরকে এনেছেন? আমরা সিআইডি থেকে এসেছি, তৃপ্তির বিষয়ে আপনাদের কিছু জিজ্ঞেস করার আছে। তৃপ্তি কোথায়? আমার বৌমা, আমাকে আমার বৌমার সাথে দেখা করিয়ে দিন। আমি আমার বৌমাকে দেখতে চাই। আমরা তো এটা জানতে চাই যে আপনারা তৃপ্তির সঙ্গে ঠিক কি করেছেন। আমরা কেন করতে যাব? আমরা তো বাইরে গিয়েছিলাম, বাড়ি ফিরে জানতে পারি যে ও বাড়িতে নেই। আশেপাশের লোককে জিজ্ঞেস করেছেন? কিছু তো নিশ্চয়ই বলে গেছে ও। না, আমাদের কিচ্ছু বলে যায়নি ও। মিথ্যে কথা বলছে এরা।
2 দিন হয়ে গেছে আমার মেয়ে নিখোঁজ, কোনো খোঁজবার চেষ্টা পর্যন্ত করেনি এরা, এমনকি পুলিশে পর্যন্ত রিপোর্ট করেনি। দাদা, আপনি এসব কি বলছেন? আমরা খোঁজার চেষ্টা করিনি, আমরা ওকে অনেক খুঁজেছি, কিন্তু ওকে পাইনি। তো আমরা কি করব? আপনারা পুলিশের কাছে কেন কমপ্লেন করেননি? আমরা ভেবেছি বাপের বাড়ি গেছে, হয়তো চলে আসবে। আপনারা এনাদেরকেও জানেন না? আমরা ভয় পেয়েছিলাম এনারা পুলিশের ঝামেলায় না ভাসিয়ে দেন। দেখলেন তো, সেই পুলিশের ঝামেলায় ভাসিয়েই দিলেন। হে ভগবান, আমার বৌমাকে খুঁজে দাও। আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না, ভগবান খুঁজে দাও। কিন্তু ও তো বাপের বাড়িতেও পৌঁছয়নি, আপনাদের তো জিজ্ঞেস করা উচিত ছিল। তৃপ্তির স্বামী কোথায়? ডাকুন ওকে, তার সাথেই কথা বলবো। আমার ছেলে বিজনেসের কাজে বাড়ির বাইরে গেছে, 4 দিন ধরে বাড়ি ফেরেনি। আচ্ছা আচ্ছা, এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝামেলা টামেলা হয়েছিল নাকি? না স্যার, কোনো ঝগড়া ছিল না, কখনো না। তাহলে হঠাৎ করে গায়েব হলো কি করে? দেখুন না কোথায় চলে গেল আমাদের বৌমা। আমাদের তৃপ্তির রুমে নিয়ে চলুন, তল্লাশি করতে হবে। তল্লাশি? আগে হ্যাঁ, ও রুম কোন দিকে? আসুন আসুন, আসুন, ওইদিকে স্যার, ঘর, আসুন। আসুন আসুন আসুন। আসুন স্যার, আসুন। যদিও ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে ওর সব জিনিসপত্র নিয়ে গেছে নিশ্চয়ই, আর যদি ওকে কেউ গায়েব করে তাহলে সবকিছু এখানেই থাকবে। চেক করো। নাতাশা, ইয়েস স্যার। ভালো করে খুঁজে দেখো, যদি কোনো চিহ্ন পাওয়া যায়। ইয়েস স্যার। স্যার, এরা তো বলছে যে তৃপ্তি বাড়ি ছেড়ে চলে গেছে। কোনো না কোনো কারণ তো হবেই ফ্রেডি। আমরা তোকে কিচ্ছু বলিনি। বিনা কারণে বাড়ি থেকে বেরিয়ে গেল। সব হ্যাঁ বিবেক, কভার্ড, খালি সব। পুরো রুম যেমন তেমনই আছে, শুধু কাবার্ড থেকে সবকিছু গায়েব। আমি তো আপনাকে আগেই বলেছি, যখন আমরা ফিরে এলাম ততক্ষণে তৃপ্তি সব নিয়ে চলে গেছিল। হে ভগবান, ওর যদি যাওয়ারই ছিল আমাদের বলতে পারতো। আমি আগেই বলেছিলাম এর সঙ্গে বিয়ে দিও না। এবার কাটা গেল তো নাকটা, পালিয়ে গেছে কারোর সাথে। বন্ধ করুন, আমার মেয়েকে নিয়ে এইসব বাজে কথা বলা বন্ধ করুন। আপনারা আমার মেয়ের কোনো সর্বনাশ করে দিয়েছেন। আমরা কেন করতে যাব বলুন? হ্যাঁ, আমাদেরও তো বৌমা ছিল, মেয়ের মতন ছিল। এক মিনিট, আপনারা একটু বাইরে যান, আমরা ঠিক বুঝে নেবো এখানে কি হয়েছে। বাইরে যান প্লিজ। ঠিক আছে। চলো। স্যার, রক্তের কোথাও কোনো দাগ নেই। আচ্ছা, হে ভগবান, তোমার অশেষ কৃপা। তাহলে আমার মেয়েটা গেল কোথায়? দেখুন আমরা আপনাদের মেয়েকে ঠিক খুঁজে বের করব, আপনারা চিন্তা করবেন না। অফিসার, মনে বারবার খারাপ চিন্তাগুলোই আসছে। জানি না আমার মেয়েটা বেঁচে আছে নাকি নেই। আচ্ছা, এমনটা হয়নি তো যে শ্বশুর বাড়ির লোকেরা ওকে বিরক্ত করছিল আর ও আপনাদেরকে কিছু বলেনি? আমরা যখনই ওকে ফোন করতাম বা ও দেখা করতে আসতো, তখন দেখে তো খুশি মনে হতো। ওর মুখ দেখে আর কথা এটা মনে হতো না যে ওরা ওর উপর অত্যাচার করতো। স্যার, ওর নাম ঋতু, তৃপ্তির সবচেয়ে ভালো বান্ধবী। আর তৃপ্তির সাথে শেষ ওরই কথা হয়েছিল, যে রাত থেকে ওকে পাওয়া যাচ্ছে না, 23শে অগাস্ট। নিতু ম্যাডাম, আপনি নিশ্চয়ই জানেন যে তৃপ্তি নিরুদ্দেশ। কোনো ধারণা কি আছে কোথায় যেতে পারে ও? আপনি ওনার সবচেয়ে ভালো বন্ধু, তো কিছু না কিছু তো আপনি নিশ্চয়ই জানবেন। কোথায় গিয়েছিল সেটা তো বলেনি আমাকে। কিন্তু 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 কি? দেখুন, যেটাই জানেন বলে দিন প্লিজ। শ্বশুর শাশুড়ির সাথে ওর ভালো সম্পর্ক ছিল না। ও, তার মানে শ্বশুর বাড়ির লোকজন ওকে বিরক্ত করতো? হ্যাঁ, সব সময় পণের টাকা চাইতো, ওরা আরো টাকা চাইছিল। আমি অনেকবার তৃপ্তিকে বলেছিলাম যে তোর মা বাবাকে এই সমস্ত কথা জানা, কিন্তু ও বলতো যে ও নিজের মা বাবাকে আর টেনশন দিতে চায় না। একবার তোমাদের বলতে পারতো, আমরা তো টাকা দিয়েই দিতাম। আমি নিজেকে কোনোদিনই ক্ষমা করতে পারবো না।
এইরকম পরিবারের সঙ্গে ওর বিয়ে দিয়ে আমি নিজে আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। অফিসার, ওই লোকগুলোই আমার মেয়েটার কোনো ক্ষতি করে দিয়েছে। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, আমরা ঠিক খুঁজে বের করবো আপনার মেয়ে কোথায় আছে। বাঁচাও, বাঁচাও, প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো। ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ। প্লিজ আমাকে এখান থেকে বাইরে বের করো। বাঁচাও, 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 প্লিজ। বাঁচাও আমাকে, প্লিজ। কে তুমি? দাদা, আমাকে এখানে আমার শ্বশুর বাড়ির লোকেরা বন্ধ করে রেখেছে। প্লিজ আমাকে বাঁচান, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। আচ্ছা আচ্ছা, তুমি ভয় পেও না, তুমি দাঁড়াও, আমি তালা ভাঙার চেষ্টা করছি। প্লিজ তাড়াতাড়ি করুন, ওরা চলে আসবে। আরে এই তালা তো ভাঙছেই না। একটা কাজ করুন, অন্য কাউকে ডাকুন সাহায্যের জন্য। প্লিজ আমাকে সাহায্য করুন, প্লিজ। আরে এখানে আশেপাশে কেউ নেই, আমি কাকে ডাকবো? মনে হচ্ছে ওরা এসে গেছে। আপনি পালিয়ে যান, নয়তো ওরা আপনাকেও মেরে ফেলবে। যান, পালিয়ে যান এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি ভয় পেও না, আমি সিআইডি কে খবর দিচ্ছি, ওনারা ঠিক বাঁচিয়ে দেবে তোমাকে। স্যার, স্যার। কে তুমি? ভেতরে ঢুকলে কি করে? স্যার, আমার সাথে তাড়াতাড়ি চলুন, প্লিজ তাড়াতাড়ি করুন। একটা মেয়ে খুব বিপদে পড়েছে, প্লিজ তাড়াতাড়ি চলুন। কোন মেয়ে? জানি না স্যার, মাদ্রা গোডাউনে বন্ধ রয়েছে, কেউ কিডন্যাপ করেছে ওনাকে। তুমি কি করে জানলে? হ্যাঁ, আমি ওখান দিয়ে যাচ্ছিলাম স্যার, তো হঠাৎই একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম গোডাউনের ভিতর থেকে। আমি দেখলাম মেয়েটার শুধু পোড়া হাতটুকুই দেখা যাচ্ছে, আর কিছু না। কি? এই মেয়েটার হাত পুড়ে গিয়েছে? হ্যাঁ স্যার, ও অনেক জোরে চিৎকার করছিল, ও বলছিল ওকে মেরে ফেলবে ওরা। অভিজিৎ, আচ্ছা এই মেয়েটাই তৃপ্তি নয় তো? হ্যাঁ দাদা, হতে পারে। স্যার, এমনটা নয় তো যে শ্বশুর বাড়ির লোকের ওকে কিডন্যাপ করেছে? হ্যাঁ স্যার, ওই মেয়েটা এটাই বলছিল যে আমার শ্বশুরবাড়ির লোকরা আমাকে মেরে ফেলবে, প্লিজ তাড়াতাড়ি চলুন। দয়া, বিষয়টা গন্ডগোলের, ওখানে গিয়ে দেখতে হবে যে কি ঘটছে অ্যাকচুয়ালি। স্যার, এই জানলাটা দেখতে পাচ্ছেন স্যার? এই জানলার বাইরেই ওই মহিলাটা হাত নাড়াচ্ছিল, পুরো হাত পুড়ে গিয়েছিল স্যার। তা তুমি গিয়ে কোনো সাহায্য করনি যখন ও চাচাচ্ছিল সাহায্যের জন্য? স্যার, আমার তো অবস্থা এমনিই খারাপ হয়ে গেছিল, তাও আমি চেষ্টা করেছি। দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, ওই তালা আমি ভাঙার অনেক চেষ্টা করেছি, কিন্তু ওই তালা ভাঙেনি স্যার। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি আপনাদের কাছে ছুটে গিয়েছিলাম। এখন আপনারাই করুন যা করার। ঠিক আছে, তুমি পিছনের দিকে গিয়ে দাঁড়াও, যাও। স্যার, এই জায়গাটা কি নির্জন? মনে হয় কেউ থাকে না আশেপাশে। হ্যাঁ, সেই জন্যই তো ওকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখে দিয়েছে। নেহাত মেয়েটার ভাগ্য ভালো, একটা লোক যাচ্ছিল এখান থেকে, না হলে তো কেউ জানতেই পারতো না। একটা কাজ করো, কিডন্যাপিং এর ব্যাপার এটা, একটু সাবধানে। তোমরা দুজন পেছন থেকে যাও, ওদিক থেকে কভার দেবে আমায়, আমি এ পথে যাচ্ছি। Yes, sir. যাও। স্যার, মনে হচ্ছে মেয়েটাকে এখান থেকে নিয়ে গেছে। ও, খোঁজ নাও তো এই গোডাউনের মালিকটাকে, বন্ধ গোডাউনে কিডন্যাপিং এর কারবার চালাচ্ছে। স্যার, এই দেখুন, এখানে চামড়া পাওয়া গেছে। পোড়া চামড়া? স্যার, এই গোডাউনের মালিকের নাম মহেশ। মহেশ?
স্যার তৃপ্তির শ্বশুরের নামও তো মহেশ। ও তাহলে ওই মেয়েটা তৃপ্তিই নয় তো? ওকেই কিডন্যাপ করে এখানে রাখেনি তো? সচিন, তুমি অভিজিৎকে ফোন করো। পালিয়ে গেছে, তালা দেওয়া আছে। এত তাড়াতাড়ি? স্যার, যেভাবে ওই শাশুড়ি কাঁদছিলেন সেটা দেখে আমারও চোখে জল এসে গেছিল। জল বেরোয় তো নি না? ইমোশনস কন্ট্রোল করলাম, ঠিক সময় আটকে দিলাম। খুব ভালো করেছো ফ্রেডি, না হলে অকারণে তোমার দামি অস্ত্র বরবাদ হয়ে যেত। যাক, এদের সমস্ত কাজকর্ম সব এখানেই, এভাবে তো পালিয়ে যেতে পারে না এরা। এটা অন্য বিষয় যদি ভেবে থাকে যে অন্য কোনো দেশে গিয়ে সেটেল হবে, আগে থেকে ভিসা টিসা রেডি করে রেখেছে, এয়ার টিকিট বুক করবে আর চলে যাবে। স্যার, ওরা যেখানেই পালাবে ঠিক খুঁজে বের করব। গুড, খোঁজ নিয়ে দেখো এদের কোন কোন আত্মীয় আছে এখানে, সবার খোঁজ বের করো। আচ্ছা, এই গাড়িটা চেক করে দেখো তো। ও, চামড়া সব এই পোড়া চামড়া পেয়েছি স্যার ডিকির মধ্যে, দুর্গন্ধ আসছে। মনে হয় কোনো মানুষের পোড়া চামড়া পচে গেছে। এর মানে এই গাড়িতে করে কোনো পুড়ে যাওয়া মানুষকে নিয়ে যাওয়া হয়েছে। তৃপ্তিই হবে স্যার, আর কে বা হতে পারে? পুলিশের লোক মনে হচ্ছে। সেদিন মেয়েটাকে পড়তে দেখেছিলাম না আমরা, ওই ব্যাপারই এসেছি মনে হয়। আরে জোরে জোরে কথা বলো না, চলো এখান থেকে, চলো চলো চলো। সেই লোকটাও তো বলছিল কোনো মহিলার পোড়া হাত দেখেছিল সেই গোডাউনটায়। শুনুন শুনুন, এক মিনিট। কোথায় যাচ্ছেন আপনারা? আমরা এই পাশেই থাকি স্যার, আমরা কিছু জানি না। আমি কি আপনার কাছে কিছু জিজ্ঞেস করেছি? না। ভাবলাম কিছু জিজ্ঞাসা করবেন। ঠিক আছে, আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি তৃপ্তিকে চেনেন? কে তৃপ্তি? আপনারা পাশেই থাকেন না? হ্যাঁ। কারো অপরাধ লুকোনোর জন্য আপনাদেরও জেল হতে পারে, সেটা জানেন? না না স্যার, আমরা জেলে যেতে চাই না। সেদিন আমরা যা যা দেখেছিলাম সব আপনাকে বলবো। কি কি দেখেছিলেন? 23 তারিখের রাত ছিল স্যার, আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। আমরা এই বাড়িতে একটা মেয়েকে পুড়তে দেখেছিলাম, আর ওর চিৎকারের আওয়াজও শুনেছিলাম। তাহলে আপনারা বাঁচালেন না কেন? নয়তো কাউকে সাহায্যের জন্য ডেকে নিতে। আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমরাও না ফেসে যাই। এভাবেই যদি মানুষ ভয় পেতে থাকে তাহলে কেউ কাউকে সাহায্যও করবে না। স্যার, হ্যাঁ বিবেক? স্যার এই টোল ট্যাক্সের রিসিপ্ট পেয়েছি 23 তারিখের। 23 তারিখ রাতে? ওই 23 তারিখেই তো এনারা এখানে কোনো মেয়েকে পুড়তে দেখেছেন। মানে স্পষ্ট, এই লোকগুলো তৃপ্তিকে পুড়িয়েছে আর লাশ ডিকিতে ঢুকিয়ে সোজা টোল বুথ পেরিয়ে চলে গেছে। হ্যালো, লাশ কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, কি হলো স্যার? একটা লোক ফোন করে বলল যে টোল বুথের 1 কিলোমিটার দূরে কলা বাগানের মধ্যে সে একটা লাশ দেখতে পেয়েছে। বিবেক, গাড়িটা পুলিশ গ্যারেজে নিয়ে যাও। Yes, sir. আমরা দেখছি ব্যাপারটা আসলে কি।
স্যার টোল ক্রস করে 2 কিলোমিটার চলে এলাম স্যার, কিন্তু কলা বাগান তো কোথাও দেখছি না। দেখতে পাবে ফ্রেডি, ভালোভাবে দেখো চারদিকে। ওই যে ওদিকে দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো কলার বাগান। কিন্তু স্যার এখানে তো দূর দূর পর্যন্ত কোনো লাশ দেখতে পাচ্ছি না। ফ্রেডি লোকটা বলেছিল বাগানের মধ্যে রয়েছে। চলো ভিতরে গিয়ে দেখি। এখানে তো দেখছি চারদিকে শুধুই আবর্জনা। খুঁজে দেখো, লাশ এখানেই কোথাও হবে। হ্যাঁ ফ্রেডি, কিছু খুঁজে পেলে? কিছুই দেখতে পেলাম না স্যার। স্যার একটা কথা বুঝতে পারছি না, লাশটাকে এত দূরে এনে কেন ফেলা হলো? নাতাশা ওরা হয়তো ভেবেছে যে কাছাকাছি ফেললে তাড়াতাড়ি ধরা পড়বে। দেখো লাশটা পুরোপুরি পোড়া, কালো হয়ে গেছে নিশ্চয়ই। কোনো আবর্জনার মধ্যে মিশে থাকতে পারে। ভালো করে দেখো। হ্যাঁ স্যার হ্যাঁ নাতাশা, স্যার এই দেখুন। মাই গড নাতাশা, এটা শুধু পুড়ে যাওয়া হাতটুকুই নয়, এই দেখো পুরো বডিটাই এই পাতার নিচে লুকিয়ে রেখেছে। ওঠাও এটাকে। মাই গড, শ্বশুরবাড়ির লোক খুবই নিষ্ঠুর স্যার। এক তো এভাবে মারলো, তার উপর আবর্জনার ভেতর রেখে গেল। মৃত্যু হলো কিভাবে? এর মুখটা পুরোপুরি পুড়ে গেছে। বোঝা যাচ্ছে না এই তৃপ্তি নাকি অন্য কেউ। স্যার এটা তো শুধু ডক্টর সালুকেই বলতে পারবে। ঠিক আছে, লাশ ডক্টর সালুকের কাছেই পাঠিয়ে দাও। ডক্টর সালুকে কি মনে হয়, এই মেয়েটাকে পোড়ানো হয়েছে নাকি ও নিজেই গায়ে আগুন দিয়েছিল? দেখো ভাই, আকচার এরকম ঘটে যে যখন কারোর আগুন লেগে যায় তখন আগুনটা নিচে থেকে ওপর দিকে ওঠে। চামড়াও সেইভাবে পড়ে। পোড়ার গভীরতা নিচের দিকে বেশি আর ওপরের দিকে কম। এভাবেই বোঝা যায় যে মানুষটির আগুন কিভাবে লেগেছে। তো এই কেসে আপনার কি মনে হচ্ছে? অভিজিৎ, এই কেসটাই সেরকমটা নয়। এই মেয়েটির চামড়া সেইভাবে পড়েনি। আচ্ছা, তো একে পোড়ানো হয়নি? অভিজিৎ, যদি একে পোড়ানোই হতো তাহলে কেরোসিন ইত্যাদি দিয়েই তো পোড়ানো হতো না। আর কেরোসিন তো আমরা কোথাও পাইনি ওর পোড়া চামড়া থেকে। যদি এই মেয়েটা কেরোসিন দিয়ে না পুড়ে থাকে তাহলে তাহলে পুড়লো কিসে? গ্যাসে। হয় গ্যাস সিলিন্ডারটা ফেটে গেছিল, আর নইলে গ্যাসের আগুনে হঠাৎ আগুন লেগে গেছিল। গ্যাসে? এসো, আমি বলছি। এদিকে এসো তোমরা। এই ডায়াগ্রামটা দেখছো? এতে আগুনের শিখা নিচের থেকে ওপরের দিকে উঠছে, যেটা এই মেয়েটির কেসে হয়নি। এবার এই ডায়াগ্রামটা দেখো। এই ডায়াগ্রামটায়
আগুনের শিখা সামনের দিক থেকে আসছে। আর বস, আমার মনে হয় এই মেয়েটির কেসে ঠিক এরকমটা হয়েছিল। আগুনের শিখা হঠাৎ করে এই মেয়েটির সামনে থেকে আসে, আর এত ফোর্সে আসে যে ওই আগুনের শিখা শুধুমাত্র ওর চামড়ার ওপরটাই পোড়ায়নি, বরং চামড়ার ভেতরে গিয়ে পুড়িয়ে দিয়েছিল। আর শুধু তাই নয়, ওই আগুনের শিখা নাক আর কান দিয়ে ওর শরীরের ভেতরে প্রবেশ করেছিল, আর সেইটা ওর ফুসফুসটাকে পুড়িয়ে দিয়েছিল। বেচারির খুব কষ্ট হয়েছে না স্যার? না, বেশি কষ্ট পায়নি, 2-3 মিনিটেই মারা গেছে ও। যদি স্যার ওর মৃত্যু কিচেনে হয়ে থাকে, তাহলে ওর লাশ ওখানে আবর্জনায় এলো কি করে? এটাই তো প্রশ্ন, নাতাশা। মারা গেল কিচেনের মধ্যে, আর লাশ পাওয়া গেল আবর্জনার মধ্যে। লাশ ওখানে পৌঁছলো কি করে? আপনাদের কাছে আমি অনেক আশা করেছিলাম। মেরে ফেললো ওই শয়তানরা আমার মেয়েটাকে। দেখুন, মা বাবার দুঃখ আমরা বুঝি ঠিকই, কিন্তু আমাদের যিনি ফরেন্সিক এক্সপার্ট ডক্টর সালুখে, উনি কিন্তু বলছেন আপনাদের মেয়েকে খুন করা হয়নি, মানে ওকে পোড়ানো হয়নি, বরং ওর মৃত্যু একটা অ্যাক্সিডেন্টে হয়েছে। কি রকম অ্যাক্সিডেন্ট? ওই গ্যাস ওভেনে হঠাৎই আগুন লেগে গেছিল, আর তাতেই পুড়ে যায় ও। হঠাৎ কি করে গ্যাসের ওভেনে আগুন লাগতে পারে? ওরা ইচ্ছে করে আমার মেয়েটাকে পুড়িয়ে মেরেছে। এই দেখুন, সালুখে স্যারেরই ফোন, যার কথা আমরা আপনাদের বলছিলাম, আমাদের ফরেন্সিক এক্সপার্ট। আপনারা ওনার সঙ্গে কথা বলবেন? সালুখে স্যার, 1 মিনিট। ওই মেয়েটির মা বাবা রয়েছেন আমাদের সামনে, কথা বলবেন আপনি? ও মিথ্যে কথা বলছে। আপনি শুনলেন? না না, এটা তো হতেই থাকে। যাক, আপনি বলুন যে খবরটা কি? কি সত্যি বলছেন? ঠিক আছে, ঠিক আছে, আসছে। সালুখে স্যার তো এই কেসে নতুন তথ্য পেয়েছেন। কেসটা তো অন্যদিকে মোড় নিল। এমন কি জানতে পেরেছেন উনি? ওনাদের মেয়ের ডিএনএ রিপোর্ট এসছে। বলুন সালুখে স্যার, কি বলছে ডিএনএ রিপোর্ট? আরে বস, পুরো ব্যাপারটাই উল্টে পাল্টে গেছে। দেখুন, আপনার থেকে আর কি আশা করা যায়? দেখো অভিজিৎ, বেশি মজা করো না। আচ্ছা ঠিক আছে, কিন্তু ডিএনএ রিপোর্ট কি বলছে? বস, ডিএনএ রিপোর্ট এই কথা বলছে যে এই মেয়েটি তৃপ্তি হতেই পারে না। কি তৃপ্তি নয়? না। তাহলে এই লাশটা কার? জানি না, এই লাশটা কার সেটা জানি না, কিন্তু এটা জানি যে এই মেয়েটি তৃপ্তি কিছুতেই নয়। অদ্ভুত বিষয়। আচ্ছা, একটা কথা বলো, তুমি বলছিলে যে 25শে আগস্টে গোডাউনে কোন একজন লোক কোন মেয়ের পোড়া হাত দেখেছে? হ্যাঁ, ওই লোকটা তো এই কথাই বলছিল। একটা কথা একদম পরিষ্কার অভিজিৎ, একটা নয়, 2টো মেয়ে আছে। হতে পারে গোডাউনে যে ছিল সে তৃপ্তি। এর মানে তৃপ্তি এখনো বেঁচে আছে, আর হয়তো শ্বশুর বাড়ির হেফাজতেই আছে। ও শ্বশুর বাড়ির লোকেদের খুঁজে বের করতে হবে। স্যার, ওই চাকরটাকে গিয়ে ধরি, ওই আমাদের বলতে পারবে ওরা কোথায় গেছে। ভাই শোনো, এখানে রাজেশ বলে কেউ থাকে? রাজেশ যে মহেশবাবুর বাড়িতে কাজ করে তো? হ্যাঁ হ্যাঁ, ওই। স্যার, আপনারা একটা কাজ করুন, ওই রাস্তার ওপারে যে বস্তি দেখা যাচ্ছে না, আপনারা ওখানে চলে যান। কাউকে জিজ্ঞেস করবেন, যে কেউ বলে দেবে। আচ্ছা, ওদিকে? হ্যাঁ স্যার। স্যার, ওই যে রাজেশ। আমাকে ছেড়ে দাও, ভুল হয়ে গেছে। চোখে দেখতে পাচ্ছ তুই লোকের গায়ে সাইকেল তুলে দিস, আবার বড় বড় কথা, আমি কিছু আমার গায়ে হাত তুলতে আসছিস। আরে 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 ছাড়ো ওকে, ছাড়ো ওকে, আরে 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 ছাড়ো ওকে, আরে এটা আমার মুরগি, ছাড়ো ওকে। আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন স্যার? এদিকে আয়, আমি কিছু জানি না স্যার, আমি কিছু জানি না স্যার, আমাকে ছেড়ে কি দিন জানিস না? স্যার। আমি সত্যি বলছি স্যার, আমি তৃপ্তির ব্যাপারে কিচ্ছু জানি না। তৃপ্তির বিষয়ে কিছু জানিস না? ও যে পুড়ে মারা গেছে সেটা জানিস না? হ্যাঁ, ও শ্বশুর শাশুড়ি কোথায়? হ্যাঁ, আমি জানি না স্যার কোথায় গেছে। যাওয়ার আগে ওরা তোকে কিছু বলে গেছে? যাওয়ার আগে আমাকে ছুটি দিয়ে দিয়েছিল, বললো 10 দশেক আসতে হবে না, আমরা বাইরে যাচ্ছি। তারপরে ওরা কোথায় চলে গেছে স্যার আমি জানি না। ওরা তৃপ্তির সঙ্গে দুর্ব্যবহার করতো না?
হ্যাঁ স্যার, সব সময় মারধর করতো। ও অন্য মেয়ের সাথে চক্কর ছিল। অন্য এক মহিলা? আগে সন্দীপ দা অন্য কেউ কেটে ভালোবাসে। আচ্ছা, কে সে জানিস? আমি ঠিক জানি না স্যার। দেখ, অকারণে জেলে যাবি, বুঝলি? যা কিছু জানিস সত্যি করে বলে দে। কোথায় গেছে ওরা? অন্য কোনো কোথাও যেখানে লুকিয়ে থাকতে পারে? হ্যাঁ? মালাডে ওদের একটা গোডাউন আছে স্যার। মালাডে? অ্যাড্রেসটা বল। তোকে তো এমন ভাবে মারবো যে মৃত্যু ভয় পাবে, বুঝেছিস তুই? আমাদের নামে পুলিশকে রিপোর্ট করা? হ্যাঁ বল, এত সাহস তোর? মা, আমাকে প্লিজ ছেড়ে দিন। আমি ভুল করে বলে ফেলেছিলাম। আমি আর কাউকে কিচ্ছু বলবো না। আমি আপনাদের কথা কাউকে বলবো না। তোর কি ভরসা? যতদিন তুই বেঁচে থাকবি আমাদের আশঙ্কা থাকবে তোর তো মরে যাওয়া উচিত। শেষ করে দেবো তোকে। আমি হাত জোড় করছি, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি কাউকে বলবো না, আমি কাউকে বলবো না। কান্নাকাটি করে কোনো লাভ নেই। এবার এখান থেকে বাইরে তোমার লাশটাই যাবে। বাইরে গিয়ে কি করবি? এমনিতে তো পৃথিবীর নজরে মরেই গেছে। মার ওকে। না, এরকম করো না, তুমি এরকম করতে পারো না। তুমি আমার স্বামী সন্দীপ, প্লিজ। তোমাকে বিয়ে করে আমি ভুগছি, বুঝেছ? আমি তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাব। প্লিজ সন্দীপ, আমাকে ছেড়ে দাও। আমি কাউকে আমার মুখটাও দেখাবো না, প্লিজ। দূরেই তো পাঠাচ্ছি, অনেক দূরে। মার ওকে। তোমাদের নাটক এবার শেষ। জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা কিছু করিনি, আমাদেরকে ছেড়ে দিন স্যার। চুপ! একটা মেয়েকে বেঁধে রেখেছো, ওকে এখানে বেঁধে মারছো আর বলছো কিছুই করনি। কেন বেঁধে রেখেছো একে? হ্যাঁ, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে ও আমাদের সত্যিটা বলে দেয়। কোন সত্যি কথা? মিতালি কি করে মারা গেল? মিতালির মৃত্যু? আরো একজনকে মেরেছো তোমরা? না না, আমরা কাউকে মারিনি। তাহলে? আমরা তৃপ্তিকে মারার প্ল্যান বানিয়েছিলাম ঠিকই। সেদিন যখন আমরা বাড়ির বাইরে গেলাম। এখন দেখি কি করে বাঁচে। কতবার বলেছি যে এদিক ওদিক দেখে কথা বলো। আর এই দেওয়ালেরও কান থাকে, আর যদি শুনে ফেলে না তাহলে জীবন ভর জেলে পচে মরতে হবে। আরে আগে ও নিজে তো বাঁচুক, তারপর তো আমরা জেলে যাব। আস্তে বলো, আস্তে। মা, কাজটা হয়েছে? হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে চলো তাড়াতাড়ি এখান আগে থেকে। চল, আমরা পিছন পিছন আসছি। চল চল। হ্যাঁ, তুই আগে যা, আমি তারপর আমরা গাড়িটা যাচ্ছি। করছি, যা, যা। তাড়াতাড়ি এসো। যা 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 যা। একদম চুপ করে থাক। তৃপ্তিমা, এসে গেছে। হ্যাঁ মা। বৌমা, আমরা একটা দরকারি কাজে বাইরে যাচ্ছি, খুব তাড়াতাড়ি চলে আসবো। তুমি খাবার টাবার তৈরি করে রেখো। হ্যাঁ, ঠিক আছে? চলো, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো। চলো। আমাদের পুরো প্ল্যান একদম সেট ছিল। আমরা এটাই প্ল্যান করেছিলাম যে যখন আমরা ফিরে আসব তখন তৃপ্তির লাশ পাবো। কিন্তু স্যার, হলো একদম উল্টো। যখন আমরা বাড়িতে ফিরে এলাম তো আমরা দেখলাম কি আরে হে ভগবান, এ তুই কি করেছিস? তুই মিতালিকে পুড়িয়ে মেরেছিস? আমি ওকে মারিনি, আমি ওকে মারিনি। আমি যখন ওর চিৎকারের আওয়াজ শুনে ওকে বাঁচাতে এলাম তখন নাকি এসব হয়ে গেছে। আমি কিছু উল্টো হয়ে মিতালি কোথা থেকে চলে এলো? তুই আমার মিতালিকে মেরে ফেলেছিস? তুই? না। মা, এরকম হলো কি করে? মিতালির জায়গায় তোর মরার কথা ছিল। আমাকে আমাকে মারতে চাইছিলে তোমরা? আমাকে এইসব প্ল্যানিং আমার জন্য করেছিলে? একজন নিরপরাধ মেয়ের প্রাণ নিয়েছে তোমরা। আমি সবকিছু পুলিশকে বলে দেব। এই শোন, পুলিশের কথা যদি মুখে আনিস না, জানে মেরে দেবো তোকে। দেখ বাবা, এই কাল নাগিনী যখন তখন আমাদের ছবল দিতে পারে। এর বীজ দাঁত আমাদের ভেঙে দিতে হবে। ভয়ের কিছু নেই মা, ও যদি নিজের মুখ খোলে না তাহলে ওকে একেবারে জানে ফেলে দেবো আমি। খোকা, একটা কাজ করা যাক, একে নিয়ে আমরা আমাদের গোডাউনে বন্ধ করে রাখি। ঠিক বলছো তুমি বাবা। না বাবা, না, এরকম করবেন না, এরকম করবেন না। আর শোন,
ওকে এমন শিক্ষা দিবি যে স্বপ্নেও যেন আমাদের বিরুদ্ধে মুখ না খুলতে পারে। না না, নিয়ে যাও ওকে। ছেড়ে দাও আমাকে, চল এখান থেকে। আমাকে ছেড়ে দাও। না চল। যা বেরো এখান থেকে। আর তারপর তোমরা গাড়িতে করে মিতালির লাশ ওখান থেকে টোল বুথের ওপাশে আবর্জনায় ফেলে দিয়েছিলে, হ্যাঁ? লাশ তো তোমরা ফেলেই এসেছিলে, তাহলে বাড়ি ছেড়ে পালালে কেন? আমরা ভয় পেয়ে গেছিলাম যে কেউ এই ঘটনাটা জেনে না ফেলে। কিন্তু তোমরা তো তৃপ্তিকে খুন করার প্ল্যান করেছিলে, সেখানে মিতালি কি করে পৌঁছলো? সন্দীপ, সন্দীপ ওকে ফোন করে ডেকেছিল। মারা যাওয়ার আগে মিতালি আমাকে নিজে বলেছিল, বাঁচাও বাঁচাও মিতালি, বাঁচাও বাঁচাও। মিতালি, মিতালি, এনো জল খাও, জল খাও। আমাকে বাঁচিয়ে মিতালি, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। আমি তোমাকে বাঁচাবো, আমাকে বাঁচিয়ে না, আমি মরতে চাই না, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। কারা মারবে তোমাকে? কারা? সন্দীপ, সন্দীপ ওই আমাকে ফোন করে এখানে ডেকেছিল, বলছিল যেটা কোনো ডাক্তারের সাথে দেখা করতে যাবে, সুপ বানিয়ে রাখতে বলেছিল। আমি গ্যাস অন করলাম আর ব্লাস্ট হলো। তুমি পালিয়ে যাও, কিচ্ছু হবে না তোমার। মিতালি, আমি বলেছি তোমার কিচ্ছু হবে না। মিতালি, মিতালি। এটা মিথ্যে কথা, আমি কেন ওকে ডাকবো? কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সব বেরিয়ে যাবে। এদেরকে লকআপে ভরো। না না, আমরা আর তুমি তুমি বিউরো চলো। চলো চল। আমি কিছু করিনি স্যার, স্যার আমি সত্যি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। তুই মিতালিকে ফোন করিসনি? না স্যার, আমি করিনি। তাহলে কে করেছে? জানি না স্যার কে করেছিল। একটা খুন হয়ে গেছে সন্দীপ, সত্যি কি তোমায় বলতেই হবে। স্যার কিন্তু আমি মিতালিকে কেন বাড়িতে ডাকবো? এই প্ল্যানগুলো তো তৃপ্তিকে মারার জন্য করা হয়েছিল। তোমার মতন হাজবেন্ড যেন কারুর না হয়। মিস্টার সন্দীপ, মরার আগে তাহলে মিতালি কেন বলল যে তুই ওকে ফোন করে ডেকেছিলি? জানি না স্যার, ও আমার নামটা কেন নিল? স্যার, খোঁজ পাওয়া গেছে যে মিতালিকে ফোন কোথা থেকে করা হয়েছিল। কোথা থেকে? স্যার, এই ফোনটা সন্দীপের বাড়ি থেকে করা হয়েছিল। সন্দীপের বাড়ি থেকে? কেন? আমার বাড়ি থেকে? আগে হ্যাঁ, তোমার বাড়ি থেকেই। স্যার, আর ওই ফোনটা রাত 8টায় করা হয়েছিল। কিন্তু সেই ফোনটা আমি করিনি স্যার। আরে তুমি ফোন না করলেও তোমার বাড়ির লোক ফোন করেছিল হয়তো, হ্যাঁ? না স্যার, 6টার সময় তো আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম সমস্ত সেট করে। আপনি যদি চান তৃপ্তিকে জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ, ওরা তো সবাই 6টার সময় চলে গেছিল। যদি ওরা সবাই 6টার সময় বেরিয়ে গিয়েছে তাহলে ওদের যাওয়ার পর বাড়ি থেকে এসেছিল। পরে তো আমিও চলে গেছিলাম। আমি যাওয়ার পর বাড়িতে কে এসেছিল আর কে আসেনি আমি জানি না। কিন্তু তুমি তো বাড়িতেই ছিলে যখন মিতালিপুর ছিল, তুমি কেন এসেছিলে ফের বাড়িতে? আমি আমার মোবাইলটা ফেলে গেছিলাম, ওইটা নিতেই এসেছিলাম 10:30টার সময়। আর দেখলাম যখন মিতালি রান্নাঘরে চিৎকার করছিল। তৃপ্তি ম্যাডাম, ফোন কে করেছিল? আমি জানি না, আমি যদি জানতাম তাহলে আপনাদের বলে দিতাম। তুমি জানো বাড়িতে কে এসেছিল? হ্যাঁ না, আমি আর 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 কে? কে ছিল সঙ্গে? এ কে আপনারা? বলা নেই কওয়া নেই এইভাবে ঢুকে পড়ছেন। এমন থাপড় দেব না 3 দিন কানের মধ্যে বাঁশি বাজতে থাকবে। মালিক! কি হয়েছে রঘু? কারা? স্যার, আপনারা আমার মেয়ের কোনো খোঁজ পেয়েছেন? আগে হ্যাঁ, আপনার মেয়ের খোঁজ পাওয়া গেছে, আর মিতালির খুনির খোঁজও পাওয়া গেছে। মিতালির খুনিকে আমি জেনে কি করব? আমি তো আমার মেয়ের খোঁজ চাই। কোথায় ও?
তৃপ্তি মা, কেমন আছিস তুই? কি হয়েছে মা? তুই চুপ করে আছিস কেন? মা, মা, তোর হাতে কি হয়েছে? কে পুড়িয়েছে? সেই পুড়িয়েছে যে মিতালিকে পুড়িয়ে মেরেছে। সেটা কে? আমি তাকে মেরেই ফেলবো। কি ব্যাপার, তুই এভাবে দেখছিস কেন? ও দেখছে যে একজন খুনি বাবা সম্পর্কে বলবে কি বলবে না। কি বলছেন আপনারা? হুঁশ ঠিক আছে তো? আমার স্বামীকে খুনি বলছেন? আপনি আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করুন, উনি মিতালিকে খুন করেছে কি করেনি। কি খুন করেছেন না করেননি? কি? হ্যাঁ, আমি মেরেছি মিতালিকে। আমি তাদেরকেও মেরে ফেলবো যারা আমার মেয়েকে মারতে চায়। বন্দুক নিচে করুন। এগোবেন না, খুব পস্তাবেন। বন্দুক নিচে করুন। আমি সবাইকে মেরে ফেলবো যারা আমার মেয়েকে। প্রতিশোধ নেবার জন্য আমি ওকে মেরেছি। কিসের প্রতিশোধ? তৃপ্তির শ্বশুর শাশুড়ি ওকে জ্যান্ত পুড়িয়ে মারতে চেয়েছিল। সেই প্ল্যানটা আমি শুনে ফেলেছিলাম। এটা কেটে দাও, পুরো বাস্ট হয়ে যাবে। ওহো, আমরা বাড়িতে থাকলে তবেই না ভাসবো। যখনই তৃপ্তি গ্যাসের নবটা অন করবে, এক ধামাকায় সব শেষ হয়ে যাবে। তারপর আমাদের ছেলে সন্দীপ মিতালিকে নিশ্চিন্তে বিয়ে করতে পারবে। এই লোকগুলো আমার মেয়ে তৃপ্তিকে মারবার প্ল্যান করছে। এর মধ্যে মিতালির কি দোষ ছিল? হ্যাঁ, ও আমার মেয়ের জীবনটাকে বিষাক্ত করে দিচ্ছিল। সন্দেহ আর তৃপ্তির মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াচ্ছিল। সেজন্য আমি এক তীরে দুটো পাখি মেরেছি। কি করে? সেদিন রাতে যখন আমি তৃপ্তির বাড়িতে পৌঁছলাম, আরে বাবা, তুমি? হ্যাঁ আমি। হঠাৎ করে? হ্যাঁ, আসলে হয়েছে কি মা, কয়েকদিন ধরে তোর কথা খুব মনে পড়ছিল। তাই আমি ভাবলাম আমি তাহলে মেয়ের কাছেই চলে যাই। কেমন আছিস রে মা? আমি ভালো আছি বাবা, কিন্তু তোমার কি হয়েছে? বাড়িতে সব ঠিক আছে তো? তোমাকে চিন্তিত মনে হচ্ছে। চিন্তিত না তো, আমি আমি একদম ঠিক আছি। আর বাড়িতেও সব ঠিক আছে। হ্যাঁ, তোর মা বলছিল যে অনেক দিন তোর সাথে দেখা হয়নি, যাও ওকে নিয়ে এসো। ব্যাস, আমি তোকে নিতে চলে এলাম। কিন্তু বাড়িতে তো কেউ নেই, সবাই বাইরে গেছে, আমি হঠাৎ করে কিভাবে যাব? বাড়িতে কেউ যখন নেই তখন তুই এখানে একা কি করবি? আরে চল 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 চল, তাড়াতাড়ি চল আমার সাথে। চল চল চল, এত চিন্তা করিস না, তাড়াতাড়ি রেডি হয়ে চল। তোর শ্বশুরকে কি বলতে হবে আমি বলে দেবো। ওকে, তার আগে তুমি বসো। হ্যাঁ, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। ওকে। না 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 না, আমি চা খাবো না, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। চল, এক্ষুনি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি। তারপর তৃপ্তি যখনই নিজের ঘরেতে গেল, আমি কিচেনে ঢুকলাম, সেটাই দেখবার জন্যে যে তৃপ্তির শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে মারবার জন্য কি প্ল্যান করেছে। তারপর আমি মিতালিকে ফোন করলাম সন্দীপের গলাতে। হ্যালো মিতালি, আমি সন্দীপ বলছি, তুমি আমার বাড়িতে আসতে পারবে? হ্যাঁ, আসলে শরীরটা আমার ঠিক নেই, আমি এখন ডক্টরের কাছে যাচ্ছি। তুমি চাবিটা সেখানেই পাবে যেখানে চাবিটা থাকে। আর
প্লিজ তুমি এখানে এসে আমার জন্য গরম গরম স্যুপ বানিয়ে রেখো। চলো বাবা। হ্যাঁ, তারপর আপনি আমাদের কাছে কেন এলেন? কারণ তৃপ্তি হঠাৎ নিখোঁজ হয়ে গেছিল। ওর কোনো খোঁজ আমি পাচ্ছিলাম না। আমি ভাবলাম যে আপনাদের কাছে গেলে ওর খোঁজও পেয়ে যাব আর ওর শ্বশুরবাড়ির লোকেরও ফেঁসে যাবে। কিন্তু আপনি ভুলে গেছেন, অপরাধ কখনো লুকোনো যায় না, এক না একদিন সেটা প্রকাশ্যে আসবেই। আমার আর কি করার ছিল? আমি মেয়েকে খুবই ভালোবাসি। ওর ভালোবাসায় আমি সবকিছু ভুলে গেছিলাম। উচিত অনুচিত আমি অন্যায় করেছি। আমার বাঁচবার কোনো অধিকার নেই। আমার শাস্তি পাওয়া উচিত। আসুন স্যার। একটু সাবধানে আসুন। স্যার, খুব কম লোকেরাই এই জায়গাটার ব্যাপারে জানে। এই দেখুন, এইটা হলো সেই জায়গা যে কোনো বিল্ডার চোখ বুঝে কিনে নেবে। কথাটা তুমি ঠিকই বলেছ। পছন্দ হয়েছে, পাওয়া যাবে? আরে কেন পাওয়া যাবে না? সেই জন্যই তো আপনাদেরকে এখানে নিয়ে এসেছি, দেখানোর জন্য। ফার্ম হাউসের জন্য খুব ভালো জায়গা। আরে স্যার, কি বলছেন আপনি? এখানে শুধু ফার্ম হাউস কেন, 5 স্টার হোটেল বানাতে পারবেন আপনি। ভাই, 2-4টা চেনাশোনা বিল্ডার আছে আমার, যদি বলো তো কথা বলি। হ্যাঁ স্যার, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আগে আপনারা ভিতরটা ভালো করে দেখে নিন। ভাই, এই জমিতে কোনো ঝামেলা নেই তো? পরে কোনো কেস ফেস হবে না তো? আরে কেসটা করবে কে শুনি? এই জায়গার তো কোনো মালিকই নেই। তার মানে? মানে হলো এই জায়গার মালিক 20 বছর আগেই মরে গেছে। না ছেলে আছে, না মেয়ে আছে, না কোনো আত্মীয় স্বজন। আরে বাবা, পরে যদি কেউ এসে দাবি করে তখন কি হবে? আরে স্যার, আমি বলছি না এর কোনো উত্তরাধিকারী নেই। হ্যাঁ, তার মানে পেপার টেপার পাওয়া যাবে না? তা বিনা পেপারে বেচবো কি করে? আরে স্যার, ওসব বিষয়ে আপনারা একদম টেনশন করবেন না, আমি আছি তো। আমার সব জায়গায় লোক সেট আছে। হ্যাঁ, তাই নাকি? স্যার, 1 মিনিট। হ্যালো হ্যালো হ্যালো, আরে একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, কেটে গেল। চিৎকার করে কোনো লাভ হবে না, এখানে নেটওয়ার্ক নেই। একটু এগিয়ে গিয়ে বলো। ঠিক আছে, আপনারা ভিতরে গিয়ে জায়গাটা দেখে নিন, আমি একটু কথা বলে আসছি। ঠিক আছে, আমরা ভেতরে গিয়ে দেখে নিই। চলো দেখি। বাহ, দারুণ জায়গাটা তো, খুব সুন্দর। হ্যাঁ, ডিলটা খারাপ নয়, করেই ফেলি। আরে স্যার, এখনো কোনো বড় লোক হইনি আমি। ওই নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল, ওর জন্য ফোনটা কাট হয়ে গেছিল। গুলি কে চালালো? জয়, ধীরজ, কে গুলি চালালো? আরে কেউ আছে নাকি এখানে?
স্যার মনে হচ্ছে গুলিটা খুব কাছাকাছি থেকে চালানো হয়েছে। এই বুকের ক্ষতটা আর এই পিঠের ক্ষতটা দুটোর সাইজ একই। আচ্ছা শোনো, এরকম নয় তো যে তুমি এই দুজনকে খুন করিয়েছো? কারণ সেই সময় তুমি এদের দুজনের সঙ্গে ভিতরে আসোনি, তুমি বাইরে দাঁড়িয়েছিলে খুন করার পর। স্যার এরা আমার বন্ধু স্যার। বিষয় সম্পত্তির জন্য অনেক খুনই হয়ে থাকে, ঝামেলাও হয়ে থাকে। দুই ভাইয়ের মধ্যে শত্রুতা হয়ে যায়, আর বন্ধুদের তো ছাড়োই। স্যার আমি সত্যি বলছি, আমি বাইরে ছিলাম, যখন ভিতরে এলাম দেখলাম যে এরা দুজন মরে পড়ে আছে স্যার। এই দুজন ছাড়া তোমার সঙ্গে আর কেউ ছিল? না স্যার, শুধু আমরা তিনজনই ছিলাম। স্যার, কি হচ্ছে নাতাশা? স্যার এই দেখুন। এত সমস্ত কাপ, প্লেট আর সিগারেটের টুকরো, মনে হচ্ছে অনেকেই ছিল এখানে। স্যার মনে হচ্ছে অনেক দিন ধরেই চলছে। এগুলোর দ্বারাই ওদের সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে। এই সব কিছু এক জায়গায় করে ফেলো। আর শোনো, কাপগুলো আলাদা রাখবে, সিগারেটের টুকরোগুলো আলাদা, আর প্লেটগুলো আলাদা, বুঝলে? ইয়েস স্যার। স্যার এই চটিটাও পাওয়া গেছে। সব জিনিসগুলো এক জায়গায় করে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এটা কি স্যার? কফিন? এরকম বন্ধ একটা ঘরে, শুনশান জায়গায় এই কফিন কি করে এলো এখানে? এটা এখানে কে নিয়ে আসতে পারে? এটা তো খালি স্যার। খালি? এক কাজ করো, এই কফিন আর ওই লাশগুলো দ্রুত ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। আর এই যে এজেন্টকে দেখছো না, অভিনব, ওকে বিউরো। 1 2 3 1 4 2 5 6 7 5 6 7 8 17 18 10 11 15 16 19 19 20 18 19
20, 25, 26, 27, 28 আর বাকি কিছু নেই? আর নেই। এই দেখো, এ তো এখনো প্লেট সাজাচ্ছে। 18, 19, 20 আর এ হলো 21। ভেরি গুড। দেখেছো সোনালি, একজন 20-22টা কাপ সাজিয়েছে, আর এ তো প্লেট সাজাচ্ছে। আর ওই দেখো, এ তো সিগারেটের টুকরো বার করে রাখছে। 40টা আছে স্যার। ভেরি গুড। এই প্যাকেটটাও খালি করে দাও। চটি এমনিতে এই কাপগুলোর উপর থেকে আঙুলের ছাপ নেওয়া যেতে পারে। আর এই প্লেটেই হয়তো খাবার খেয়েছে ওই খুনিরা, রাইট? তাহলে এই প্লেটেও খুনিদের আঙুলের ছাপ নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, আর ওই যে সিগারেটের টুকরোগুলো আছে তার থেকে ঠোঁটের সালাইভা আর থুতু, হ্যাঁ হ্যাঁ, থুতুর থেকেও ডিএনএ পেতে পারি। ঠিক কথা, ঠিক কথা। আর এই সব কটা ফিঙ্গারপ্রিন্টকে ম্যাচ করার পর জানতে পারা যাবে যে ওখানে কতজন লোক এসেছিল। একদম কারেক্ট স্যার। কিছু পাওয়া গেল নাকি? হ্যাঁ স্যার, এমন কিছু ব্যাপার জানা গেছে যেটা চমকে দেবে আমাদের। হ্যাঁ, এতে কিছু রাখা ছিল। এভাবে চুপ করে থেকে কোনো লাভ নেই। এতগুলো লোক খুন করা হয়েছে, গুলি যে চালিয়েছে সে তো তোমারই লোক। স্যার, এতে আমার লাভ কি বলুন? আমার তো ক্ষতি হয়ে গেল, আমার তো কমিশন মারা গেল না। তুমি নিয়ে গেছিলে না ওদের ওখানে? হ্যাঁ, অন্য কে আর জানতো ওই জায়গাটার ব্যাপারে? স্যার, আমরা কমিশন এজেন্ট, লোকেদেরকে জায়গা দেখাই, জায়গা বিক্রি হয়ে গেলে পরে আমরা কমিশন পাই। এবার আমি কি করে জানবো ওখানে আগে থেকে কেউ লুকিয়ে বসে আছে? যখন তুমি ভিতরে গিয়েছিলে তখন সেখান থেকে কাউকে পালাতে দেখেছিলে? স্যার, কাউকে পালিয়ে যেতে তো দেখিনি, কিন্তু হ্যাঁ, পালাবার আওয়াজ শুনতে পেয়েছিলাম। পালাবার আওয়াজ পেয়েছিলে, কিন্তু কাউকে পালাতে দেখোনি? হ্যাঁ না স্যার। দেখো মিস্টার অভিনব, যতক্ষণ এই কেসের তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ তোমায় এখানেই থাকতে হবে। স্যার, আমি যা জানতাম সব তো বলে দিলাম। নিয়ে যাও ওকে, নিয়ে যাও। চলুন চলুন। হতে পারে ওখানে এমন কিছু ঘটেছে যা এদের দেখার কথা ছিল না, কিন্তু এরা সেটা দেখে ফেলেছে, আর হয়তো সেই কারণে খুন করা হয়েছে। ডক্টর সারিকা বলছিলেন যে ওই কফিনে কিছু রাখা ছিল। তাহলে ব্যাপারটা এমন নয় তো যে ওই কফিনে যা কিছু রাখা ছিল তার জন্যই এই খুনটা হয়েছে? কিন্তু সেই কফিনটাও কফিনের মতো ছিল না, নিচ থেকে ভাঙা ছিল আর কাঠগুলো আলগা ছিল। কেউ একজন এরকম একটা কফিন কিনতেই বা যাবে কেন? একটা কাজ করি, এই কফিন যে বানিয়েছে তাকে খোঁজ করে, সেই বলতে পারে এই কফিনের রহস্য। এই বক্সটার ভেতরে প্রিজার্ভিং অয়েল লাগানো আছে, যেটা লাশকে অনেক দিন ধরে ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়। অনেক কিছু মেশানো আছে, ফর্মালডিহাইড, লুথরাইলডিহাইড, মেথনল অয়েল, ফেনলও আছে এতে। প্রিজার্ভিং অয়েল, তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই বাক্সটার ভেতরে লাশ রাখা হয়েছিল। হ্যাঁ, তাও অনেক দিন ধরে। তাহলে এই লাশটা কোথায় গেল? আমরা যে লাশগুলো পেয়েছি সেগুলো সদ্য পাওয়া। দয়া, আর একটা কথা আছে, এই যে চটিটা তোমরা নিয়ে এসেছো, এই চটিটাও একটা আজব গল্প বলছে, খুব মজাদার গল্প একটা। দেখো, যারই এই চটিটা হোক না কেন তার জোড়া আঙুল আছে, ক্ষয়ে গেছে। দেখো, দুটো আঙুলের চিহ্ন। এই চটিটা খুনিরও হতে পারে। ডক্টর সালুকে যা কিছু আরো আমরা ওখান থেকে পেয়েছিলাম তাতে কি জানতে পারা যাবে যে যে লোকগুলো ওখান থেকে পালিয়েছিল তাদের মধ্যে কার পায়ের চটি এটা? নিশ্চয়ই জানতে পারা যাবে। দেখো, মৃত ব্যক্তি তো খালি পাই ছিল এখনো পর্যন্ত যা দেখেছি। 2-3% চান্স আছে যে এই চটিটা মৃত ব্যক্তিটির। 6টা, আমি 6টা ছাপ পেয়েছি আঙুলের। ওই যে 25-30টা কাপার প্লেট নিয়ে এসেছিলে তোমরা, তার থেকে। ও, তার মানে 6 জন বসেছিল ওখানে তাস খেলার জন্য, কিংবা এটাও বলতে পারি যে জুয়া খেলার জন্য। রাইট। আর তাদেরই মধ্যে পালাবার সময় কোনো একজন এই চটিটা ওখানে ফেলে গেছে। একদম, সেটা হতেই পারে।
এই বাড়তি আঙুলওয়ালা লোকটা চটিটা এই কারণেই পরতো কারণ ওর পায়ের জুতো কোথাও সহজে পাওয়া যায় না। তো যে দোকানেই ও জুতো বা চটি কিনতে যাক না কেন, সে দোকানদার নিশ্চয়ই জানতো যে এই লোকটার পায়ে 6টা আঙুল আছে। 6টা আঙুল আছে। আর এরকম কোনো কাস্টমার কোনো দোকানে প্রতিদিন তো আর যায় না। আমরা একটা কাজ করতে পারি, সবকটা জুতোর দোকানে গিয়ে খোঁজ করি আমরা। কেউ না কেউ তো বিক্রি করেছেই। চলো, প্রত্যেকটা জুতোর দোকানে আর প্রত্যেকটা জুতো তৈরি করার লোককে জিজ্ঞাসা করো। আসুন, বলুন স্যার। আচ্ছা, একটু দেখবেন, এই কফিনটা আপনিই বানিয়েছিলেন? আর একটা বানাতে হবে নাকি? না না, বানাতে চাইছি না। একটা খুন হয়ে গেছে যেখানে আমরা এই কফিনটা পেয়েছি। আমরা সিআইডি থেকে এসেছি। খুনের সাথে আমার কি সম্পর্ক? এই কফিন আপনিই তো বানিয়েছেন না? হ্যাঁ, এমন ডিজাইনের কফিন আমি ছাড়া কেউ বানাতেই পারে না। ভেরি গুড। কার জন্য বানিয়েছিলেন আপনারা এই কফিন? এক মহিলা এসেছিলেন স্যার, এই 20-25 দিন আগে। আচ্ছা, কেমন দেখতে ছিল ওই মহিলাকে? বয়স বেশি না, স্বাস্থ্য ভালো ছিল, কিন্তু বড্ড কিপটে। কিপটে মানে? সে খুব অহংকার নিয়ে কথা বলছিল। আর এসে থেকে খুব তাড়াহুড়ো করছিল, মনে হচ্ছিল যেন কেউ বন্দুক নিয়ে তাড়া করেছে। কফিনে এমনি এমনি নিয়ে চলে গেল, আমাকে শর্ট আউট করতে দিল না। আচ্ছা, আর কিছু বিশেষ কোনো? ফোনে কারোর সাথে কথা বলছিল, ফিল্মের পোস্টার পেইন্ট করার ব্যাপারে। ফিল্মের পোস্টার পেইন্ট করার জন্য? আপনি ওনার স্কেচ তৈরি করতে আমাদের সাহায্য করুন। 6টা আঙুলের ছাপ তৈরি হয়ে গেছে, এই দেখো, এখানে দেখো। হ্যাঁ ফ্রেডি, কতজনকে পেলে? 7 জন? হ্যাঁ, নিয়ে এসো না, তাড়াতাড়ি নিয়ে এসো। ডক্টর সালুকে 7 জনকে পাওয়া গেছে যাদের পায়ে 2টো করে আঙুল আছে। ফ্রেডি তাদেরকে নিয়ে আসছে। ভেরি গুড, আসতে দাও, আমরাও তৈরি আছি। ডক্টর সালুকে জানা গেল ওই কফিনে কে কে হাত দিয়েছিল? দয়া, ওই কফিনটায় কিছু আঙুলের ছাপ তো পাওয়া গেছে, কিন্তু ঠিক স্পষ্ট নয়। আসুন স্যার, 6 জন আছে, এখনো স্যার একজন বাকি আছে। একজন বাকি আছে? কেন? স্যার ও বলছিল ও ঠিক চলে আসবে আমাদের পৌঁছানোর আগেই। আই সি। ডক্টর সালুকে, ততক্ষণ এনাদের আঙুলের চিহ্ন নিয়ে নি। ঠিক আছে। সোনালি? না। ঠিক আছে, যাও। না না। ঠিক আছে, হাতটা লাগাও। হয়েছে সোনালি? না। তুমি যাও। এদের মধ্যে কারুর হাতের ছাপই ম্যাচ করছে না, মানে ওই সময় এদের মধ্যে কেউই লাশের কাছে ছিল না। আরো একজন বাকি আছে না, 7 নম্বর। স্যার ওর ফোন ট্রাই করছি, কিন্তু ফোনই তুলছে না। তাহলে এই কি সেই যার খোঁজ আমরা করছি? আচ্ছা, কি নাম তার? স্যার ওর নাম হিতেন। জানে তো? হ্যাঁ স্যার, তিওয়ারি রোডে থাকে। অভিজিৎ, পাকে খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার আগেই ওর খাঁচাতে গিয়ে ওকে ধরা উচিত। কারেক্ট। আছেন? স্যার, এই হিতেন তো দরজাই খুলছে না। স্যার ও জানতো যে আমরা ওর পিছনে পিছনে নিশ্চয়ই আসবো। আমি ভাঙবো নাকি দরজাটা? আরে না, তুমি থামো। আগের বার ভাঙতে গিয়েছিলে, 2 দিন ধরে বিউরোতে আসোনি। আচ্ছা ঠিক আছে, ভাঙবো না। সবাই আমাকে সবসময় সন্দেহই করে। আরে ভাই, তুমি পিছনে গিয়ে দেখো ভিতরে ঢোকার অন্য কোনো রাস্তা পাও কিনা। যদি না পাও তো ভেঙে ফেলো। বিবেক, তুমিও যাও। আসুন স্যার। আরে আমি তো ফেসে গেলাম। আর আমি
আমি ভেসে গেছি। আরে কেউ আছো? বিবেক, বিবেক আমাকে এসে তোল রে বাবা। ফ্রেডি? এই দেখ আমি ফ্রেডি, আবার কি আটকে হলো? গেছি। ওই বাবা কেউ আছো? আসো। আরে ফ্রেডি, আরে কি হলো? এই দেখো আমি আটকে গেছি। কি রকম এই দেখো। উড়ে আরে বাবা। কেউ একে বের তো করো। আরে, 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 জানলাটা ছোট ফ্রেডি। হয়ে গেছে। করেন না রেডি দেখেছে নাকি কোথাও? হ্যাঁ, কোমরে একটু চোট পেয়েছি স্যার। এই জন্য স্যার বেঁকে গেছে। ঠিক আছে, অনেক হয়েছে, চলো কাজ করো। মাই গড, ও নো স্যার, এ তো হিতেন। হ্যাঁ, কেউ একে খুন করে দিয়েছে। এর অর্থটা পরিষ্কার স্যার, ও ছাড়াও কেউ আছে যে দুজন এজেন্টের খুনে যুক্ত। মনে হয় সেই ওকে খুন করেছে। হতে পারে। প্রথমে একটু এর জুতোটা চেক করো, এর পায়ে 6টা আঙুল আছে কিনা দেখা যাক। ছটা আঙুল স্যার। মানে ও এখানে ছিল যেখানে ওই দুজনকে গুলি করে মারা হয়েছে, ছিল ওখানে। স্যার, এর প্যান্টে আর জুতোতেও কাদা লেগে আছে। হতে পারে এই লোকটা মৃত্যুর আগে মাটির কোনো কাজ করছিল। এর হাতেও দেখছি মাটি লেগে আছে। কোথাও মাটি ফাটি খুঁড়ছিল না তো? বাইরে গিয়ে দেখি স্যার কি খোঁড়াখুড়ি করছিল। দেখি এই জুতোর চিহ্ন কোথায় গেছে। এই দিক দিয়ে যাচ্ছে, গার্ডেনের দিকে যাচ্ছে। মনে হয় এখানেই গার্ডেনে কিছু খোঁড়া হয়েছে। স্যার, বাগানে তো চারদিকে শুধু ঘাসই দেখতে পাচ্ছি। হতে পারে গর্ত খুঁড়ে আবার সেটা বুঝিয়ে দিয়েছে। ভালো করে দেখো। এই দেখো, মনে হচ্ছে এখানে গর্ত খুঁড়ে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, আর উপর দিয়ে ঘাস ছড়িয়ে দেওয়া হয়েছে। এক কাজ করি, এই গর্ত আবার খুঁড়ে দেখি। স্যার, কিছু একটা আছে এখানে। সাবধানে। এক কাজ করো, হাত দিয়ে মাটিটা সরাও। ও মাই গড, আস্তে, সাবধান, আস্তে। স্যার, খুব বাজে একটা গন্ধ আসছে। হ্যাঁ, বডি পচে যাওয়ার গন্ধ ছাড়াও কোনো কেমিক্যালের গন্ধ আছে মনে হচ্ছে। মনে হচ্ছে এই বডিটা কেমিক্যালের মধ্যে রাখা হয়েছিল। এটা এমন তো নয় স্যার, এই সেই লোক যাকে কফিনে রাখা হয়েছিল। হতেও পারে, কিন্তু এখন এই বিষয়টা ডক্টর সালুকেই বলতে পারবেন। ডক্টর সালুকে এই লোকটাকে খুন করার পর এর মুখটা বিকৃত করা হয়েছে, তারপরে লাশটাকে অনেক দিন ধরে যত্ন করে রাখা হয়েছে। কেন? এর একটা কোনো স্কিম আছে বস, অনেক বড় স্কিম। সেটাই তো ডক্টর,
যে লোকটা একে খুন করলো, এর লাশটাকে যত্ন করে রাখলো, সেই খুন হয়ে গেল। আচ্ছা, এই লাশটা কফিনে কতদিন রাখা হয়েছিল? এই ব্যাপারটা তো এখন এক্স্যাক্টলি বলা একটু মুশকিল, কিন্তু অনেক দিন ধরে এই লাশটাকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। দয়া, খুনির খোঁজ পাওয়া গেছে। খোঁজ পাওয়া গেছে? কে সে? এ যেই হোক না কেন, এ একজন আর্টিস্ট, একজন পেইন্টার। এই পেইন্ট নাইফটা যেখানে ঢুকেছিল তার পাশেই আমি আঙুলের ছাপ পেয়েছি। আঙুলের ছাপ? কার আঙুলের? খুনির। খুনির? হ্যাঁ, খুনি পেইন্ট নাইফটাকে এইভাবে অ্যাপ্লাই করেছিল। এই দেখো, পিছন থেকে ঘাড়টা ধরে আর এইভাবে মেরেছে, আর তাই ঘাড়ের পিছনে ওর আঙুলের ছাপ পড়ে গেছে, আর হাতের ভেতরে যে অয়েলটা ছিল সেটাও লেগে গেছে। কোন অয়েল এটা? টার্পেন্টাইন অয়েল। এক মিনিট। ওই মেয়েটা যে এই কফিনটা নিতে এসেছিল, ও তো ফিল্মের পোস্টারের পেন্টিং এর ব্যাপারে কথা বলছিল কারোর সঙ্গে ফোনে। স্যার, ওই মেয়েটাই হিতেনের খুন করেনি তো? হয়তো লাশকে যত্ন করে রেখেছিল, তার মানে কোনো দরকার ছিল, আর যখন দরকার শেষ হলো তখন লাশকে কফিন থেকে বের করে সেটাকে পুঁতে দিয়েছিল। এই মেয়েটা যার স্কেচ কফিনওয়ালার কথা মতো তৈরি হয়েছে, এই আমাদের বলতে পারে লাশ কফিনে কেন রাখা হয়েছিল আর পরে কেন বের করে পুঁতে দেওয়া হয়েছিল। এখন খুঁজবো কোথায় তাকে স্যার? রেডি? ওই কফিনওয়ালা সেদিন কি বলেছিল? মেয়েটা ফোনে কথা বলছিল। কি কথা বলছিল? স্যার, ফিল্মের পোস্টারে পেন্টিং নিয়ে কথা বলছিল। ইথেনের গলায় আমরা টার্পেন্টাইন পেয়েছি, আর টার্পেন্টাইন পেইন্টিং এর কাজেও ব্যবহার করা হয়ে থাকে। হয়তো এই মেয়েটা ফিল্মের পোস্টারে পেইন্টিং এর কাজ করতে পারে। কিন্তু আজকাল তো ফিল্মের পোস্টার কম্পিউটারে তৈরি হয়, হাতে পেইন্ট করে পোস্টার আজকাল কে আর বানায়? ওই যে পুরনো ফিল্মের বিষয়ে লেখা হয় না, সেগুলো যখন রিলিজ হয় তখন তার পোস্টার হাতে পেইন্ট করে লাগানো হয়ে থাকে। তাহলে হতে পারে এই মেয়েটা এমন কোনো জায়গায় কাজ করে যেখানে পুরনো ফিল্মের পোস্টার পেইন্ট করা হয়। একে চেনো তুমি? হ্যাঁ স্যার, ও তো আমাদের সঙ্গেই কাজ করে। যাও ডেকে আনো ওকে। কেন স্যার, কোনো দরকার আছে নাকি? আমরা সিআইডি থেকে এসেছি, বুঝেছো? আচ্ছা স্যার। বিক্রম স্যার, সিআইডির লোকেরা এসেছে, নন্দিনীকে ডাকছেন ওনারা। স্যার, কি করেছে নন্দিনী? খুন। খুন? হ্যাঁ, কোথায় আছে ও? জানি না তো স্যার, দুদিন থেকে তো আসছেই না। খোঁজ নিয়েছিলেন কেন আসছে না? ম্যাডাম, ও ফোনই তুলছে না। তো আপনারা ওর বাড়িতে গিয়ে খোঁজ করেননি কেন? কি করবো স্যার, ও তো বাড়ি পাল্টে দিয়েছে। ওর বাড়িতেও গিয়েছিলাম ফ্রিজের ব্যাপারে। ফ্রিজ? ফ্রিজের কি ব্যাপার? জানি না স্যার, যাবার সময় ও ফ্রিজটা লক করে দিয়ে গেছে, আর চাবিটাও ওর কাছেই রয়েছে। আচ্ছা, এই নন্দিনী বসতো কোথায়? ওই ফ্রিজটার পাশে যে টেবিলটা আছে ওখানেই বসে। রক্ত? রক্ত? ফ্রিজের মধ্যে এই রক্ত আর মোমের মতন এই কিছু রাখা আছে। এই নাও সব বিবেক, যাও। ম্যানেজার বাবু। আজ্ঞে স্যার। আপনি সত্যিই জানেন না যে নন্দিনী কোথায় আছে? যদি আমি জানতাম তাহলে আমি আপনাকে ঠিক বলে দিতাম। আপনি চাইলে মিস্টার ধনঞ্জয়কে জিজ্ঞেস করতে পারেন। ওই বিখ্যাত আর্টিস্ট, ওনারই অ্যাসিস্ট্যান্ট ছিল, ওনার সঙ্গেই কাজ করত। সেই জন্যই তো আমি ওকে এখানে রেখেছিলাম। কোথায় থাকে এই ধনঞ্জয়? দরজা খুলতে অনেক দেরি হয়ে গেল।
যখন এত দেরি হয় তখন আমরা বুঝি যে মামলায় কিছু গন্ডগোল। স্যার আমি ভেতরে ছিলাম কিচেনে, কিন্তু আপনারা? আপনি একটু ধনঞ্জয় স্যারকে ডাকুন, বলুন সিআইডি থেকে এসছে। সিআইডি? ডাকুন ডাকুন। হ্যালো, আমি ধনঞ্জয় অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ লক্ষ্মী। নমস্কার, আপনারা বসুন। আগে বসার সময় তো আমাদের নেই, আপনাদের কিছু জিজ্ঞাসা করার আছে আপনার অ্যাসিস্ট্যান্ট নন্দিনীর বিষয়ে। কেন, কি করেছে ও? আসলে নন্দিনী কয়েকজনের সঙ্গে মিলে দুই ব্যক্তিকে খুন করে ফেলেছে। খুন নন্দিনী করেছে? আগে হ্যাঁ, সে এক ব্যক্তিকে খুন করে বেশ কিছুদিন ধরে তার লাশ একটা কফিনে রেখেছিল। তারপর সেই লাশ সেখান থেকে বের করে তার এক সঙ্গীর বাড়িতে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলে, আর তারপর সেই সঙ্গীকেও খুন করে ফেলে। নন্দিনী তো একজন আর্টিস্ট, ও খুন করতে শুরু করলো কবে থেকে? দেখে তো খুব সাদাসিধে মনে হয়। আমি তো ভাবতেও পারছি না যে নন্দিনী এরকম কাজ করেছে। কিছু জানেন আপনারা কোথায় থাকতে পারে ও? জানি না, আসলে সবেমাত্র এখানে এসেছি। সবেমাত্র মানে? এই কয়েকদিন আগেই আমরা সাউথ আফ্রিকা থেকে এসেছি। আমরা জানিও না যে নন্দিনী থাকে কোথায়। আপনার অ্যাসিস্ট্যান্টও, আর আপনি জানেনই না যে ও কোথায় থাকে? অ্যাকচুয়ালি আমাদের ম্যানেজার অমিত ওকে কাজে রেখেছিল, ও বলতে পারবে নন্দিনীর ব্যাপারে। ঠিক আছে, আপনার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করা যাক, কোথায় তিনি? ও তো এখন ও এখন ব্লু স্কাই হোটেলে আছে। হোটেল ব্লু স্কাই? উনি হোটেলে থাকেন নাকি? না, অ্যাকচুয়ালি গত সপ্তাহে ওর জন্মদিন ছিল, সেটার পার্টি আমরা রেখেছিলাম হোটেল ব্লু স্কাইয়ে। ওটারই পেমেন্ট করতে অমিত ওখানে গেছে। হোটেল ব্লু স্কাই? বেশ, তাহলে ওনার সঙ্গে ওখানেই দেখা করি। দেখুন, আপনি যাই বলুন, আমি কিন্তু আপনাকে এত টাকা দেব না, বুঝলেন? মিস্টার অমিত। হ্যাঁ? আপনি ধনঞ্জয়ের ম্যানেজার? আগে হ্যাঁ, কিন্তু আপনারা? সিআইডি। সিআইডি? সিআইডি? কেন, কি হয়েছে? খুন? খুন? কার খুন? কে করলো? হিতেনকে খুন করা হয়েছে, আর সেটা নন্দিনী করেছে। নন্দিনী? হ্যাঁ, নন্দিনী করেছে। নন্দিনী কোথায়? ধনঞ্জয় বলল আপনি নাকি ওর বিষয়ে খুব ভালোভাবে জানেন। ধনঞ্জয়? হ্যাঁ, ধনঞ্জয়। আচ্ছা, আপনি কে? আমি ধনঞ্জয়ের বোন অর্চনা। এবার তাড়াতাড়ি বলুন, নন্দিনী কোথায়? আমি জানি না স্যার, ওই পার্টির পরে ওকে হোটেলের গাড়িতে বাড়ি পৌঁছে দিয়েছিলাম, কারণ ও খুব নেশা করেছিল। আচ্ছা, ওই পার্টিতে যতজন এসেছিল সেদিন সবার লিস্ট চাই আমাদের। আজ্ঞে স্যার। আর আপনি ওই ড্রাইভারকে ডাকুন, যার গাড়িতে করে নন্দিনী সেদিন বাড়ি ফিরেছিল। নন্দিনী? নন্দিনী? কেউ আছে বাড়িতে? বিবেক, দেখো তো লাইটের সুইচ কোথায়? মাই গড! স্যার, মনে হচ্ছে এখানে খুব বড় গড়বড় হয়েছে। হ্যাঁ কাজল, কিছু তো হয়েছে এখানে। এক কাজ করো, বাড়িটা খুব ভালোভাবে চেক করো। কেমিক্যাল? পেন্টিং এটা কোন কাজে লাগে? বিবেক, এই দেখো, কেমিক্যালের স্মেল একেবারে সেরকম যেমনটা হিতেনের গার্ডেনে আমরা যে বডি পেয়েছিলাম না মাটির নিচে, তার দেহ থেকেও একই রকম স্মেল পাচ্ছিলাম আমরা। ইয়েস স্যার, এই কেমিক্যালটা একদম ওই রকমই। স্যার, এই ব্রাশ? স্যার, এটাও তো হতে পারে যে এই কেমিক্যাল ওই লাশের শরীরে এখানেই লাগানো হয়েছিল, আর স্যার এখানেই হয়তো কফিনে রাখা হয়। হতে পারে, হতে পারে এই কাজটা নন্দিনী করেছে,
কিন্তু সে কোথায় রয়েছে? খোঁজো। ও মাই গড। স্যার, স্যার এই যে নন্দিনী। বের করো, বাইরে বের করো ওকে। ইয়েস স্যার। গলা টেপার চিহ্ন রয়েছে। কেউ হয়তো গলা টিপেই মেরেছে ওকে। মুখটাও বন্ধ। এই রুমাল তো, এটা তো লক্ষ্মীর রুমাল, ধনঞ্জয়ের ওয়াইফ। মানে লক্ষ্মী নন্দিনীকে খুন করেছে? হতে পারে। তাহলে লক্ষ্মী। দয়া। হ্যাঁ ডক্টর। বড় অদ্ভুত ব্যাপার জানা গেছে। এই যে রক্তের স্যাম্পলটা তোমরা মেয়েটার অফিস থেকে পেয়েছো, জানো এটা কার? কার ওটা? বস, এই রক্তের স্যাম্পল এই লোকটি যে এখানে শুয়ে আছে। এই লোকটার রক্ত এই মেয়েটা নিয়ে ঘুরছিল? আগে হ্যাঁ। আর এই হাতটা, এই মোম দিয়ে হাত কেন বানানো হয়েছে? এক্স্যাক্টলি কি কারণে বানিয়েছে সেটা তো বলতে পারবো না, কিন্তু একটা কথা ঠিক, এই লোকটার হাতের তালুর মাপ আর ওই নকল বানানো হাতের তালুটা বলতে গেলে প্রায় এক। আর এই মৃত ব্যক্তির হাতটা পুরোটাই পচে গেছে, তাই ওর আঙ্গুলের ছাপ পাওয়া একটু কষ্টকর। স্যার, এই লাশ হিতেনের বাড়ি থেকে পাওয়া গেছে, আর রক্ত নন্দিনীর অফিস থেকে। বড় অদ্ভুত ব্যাপার। দয়া, আমার একটা কথা মনে হচ্ছে, এই যে পুরো গেমটা চলছে ওটা সবটাই লোকটাকে ঘিরে, এই লোকটাকে ঘিরে। হ্যাঁ, সেটা তো আমরা বুঝতেই পারছি, কিন্তু খেলাটা কি নিয়ে? এই লোকটির মৃত্যুর পর ঠিক এই রকমই একটি লোক তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই রকমের দ্বিতীয় লোক কিভাবে তৈরি হবে ডক্টর সালু? হ্যাঁ, ইন্ডিয়াতে ক্লোন এখনো তৈরি হয়নি। ক্লোন নয় দয়া, ক্লোন নয়, পেপারে অনলি রেকর্ডস। দেখো আমি বোঝাচ্ছি। দেখো, ধরে নাও এই লোকটির নাম বনমালী। এ তো মারা গেছে, আর আমি তোমার সামনে এসে বলছি আমি বনমালী। তখন তুমি কি বলবে? যে আপনি আপনার ডিএনএ টেস্টের জন্য কোনো স্যাম্পল পাঠান। তখন আমি ওই ব্লাড স্যাম্পলটা তোমার কাছে পাঠিয়ে দেবো। আর তখন তুমি বলবে কি, এবার আপনার ফিঙ্গারপ্রিন্টটা পাঠান। আর তখন আমি তোমাকে নকল হাতটা পাঠিয়ে দেবো। আর বস, যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আমি হয়ে গেলাম না বনমালী? স্যার, লক্ষ্মীর রুমাল নন্দিনীর মুখে বাঁধা ছিল। স্যার, ওই এদের দুজনের খুন করেছে। নন্দিনীর গলা টেপা হয়েছে, আর ওর গলা থেকে যে ফিঙ্গারপ্রিন্ট আমরা পেয়েছি সেটা খুব কষ্ট করে পেয়েছি। এবার এটা লক্ষ্মীর কিনা সেটা তো তখনই জানা যাবে যখন ও এখানে আসবে। হ্যালো, আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমি কি লক্ষ্মীর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ। বাড়িতে নেই? কোথায় গেছে? কি? ইয়া, ওকে ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে স্যার? লক্ষ্মী হসপিটালে অ্যাডমিট হয়েছে, আইসিইউতে। বাড়িতে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। ডাক্তারবাবু, কিছু করুন না প্লিজ। ও তো চোখ খুলছে না। আপনি টাকার কথা ভাববেন না, যে অপারেশন করা দরকার সেটা করুন, কিন্তু আমার বউয়ের যেন কিছু না হয় ডাক্তারবাবু। দেখুন মিস্টার ধনঞ্জয়, আমাদের যা করবার সেটা করছি। শুধুমাত্র সিঁড়ি থেকে পড়বার জন্য কারুর কি এত বড় ক্ষতি হতে পারে? এই আইসিইউটা কোন দিকে? সিআইডির লোকজন এসেছে মনে হচ্ছে। মিস্টার ধনঞ্জয়, কি করে হলো এসব? জানি না স্যার, আমি আমার ঘরে ছিলাম।
ওর চিৎকার শুনে দৌড়ে এলাম, দেখলাম যে ও রক্তে মাখামাখি হয়ে পড়েছিল। অর্চনাও ওখানে ছিল। এখন ওনার শরীর কেমন আছে? আমরা কথা বলতে পারি ওনার সঙ্গে? এখনো তো জ্ঞানই ফেরেনি, কি করে কথা বলবেন আপনি? ও ঠিক আছে, পরে আসছি আমরা কথা বলতে। এক্সকিউজ মি স্যার, আপনি আমার ওয়াইফকে কি জিজ্ঞেস করতে এসেছিলেন? দেখুন মিস্টার ধনঞ্জয়, আপনার সেক্রেটারি নন্দিনীর খুন হয়েছে। কি? নন্দিনীর খুন? আগে হ্যাঁ, আর আমাদের সন্দেহ যে এতে আপনার ওয়াইফের হাত আছে। আমার ওয়াইফ কাউকে খুন? আমি ভাবতেও পাচ্ছি না। স্যার, এটা তো একদম কাকতালীয় ঘটনা স্যার। যখন আমরা লক্ষ্মীকে ধরতে গেলাম ঠিক তখনই সে কোনোভাবে সিঁড়ি থেকে পড়ে গেল। এই তো, যদি ওনার হুঁশ থাকতো তাহলে ওনাকে জিজ্ঞেস করতাম যে ওই রুমাল নন্দিনীর মুখে কি করে এলো, অন্য কারো পরিচয় উনি কেন চুরি করতে চাইছেন। অভিজিৎ, এই লক্ষ্মীর হঠাৎ অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? যেই আমরা ভাবলাম যে এই লক্ষ্মীকে কিছু জিজ্ঞাসাবাদ করব, সেই সময়ও পড়ে গেল সিঁড়িতে। সেই সময়ে তো এই অ্যাক্সিডেন্ট হয়নি, এটা করানো হয়েছে। হসপিটালে গিয়ে জানতে হবে যে উনি পড়লেন কি করে। এটা কে ঘটিয়েছে সেটাও কিন্তু জানতে হবে বস। সেদিন যারা পার্টিতে এসেছিল না, এটা তাদের মধ্যে কেউ একজন করেছে। স্যার, নন্দিনীর হোটেলে তো কারোর সাথে ঝগড়া হয়েছিল। নন্দিতা ঝগড়া করেছিল লক্ষ্মীর পার্টিতে? হ্যাঁ, নন্দিনীর কারোর সাথে ঝগড়া হয়েছিল। স্যার, লক্ষ্মী দেবীর পার্টিতে যে সমস্ত গেস্টরা এসেছিলেন তারা বেশিরভাগই উকিল ছিল। ওদের একটা পুরো টিম ছিল। পার্টিতে লয়ারদের টিম? এই উকিলরা ওখানে কি করছিল? লক্ষ্মী দেবীর শাশুড়ি সমস্ত প্রপার্টি ওনার নামে করে দিয়েছিলেন। হ্যাঁ স্যার, আর যখনই উকিল সবার সামনে এই অ্যানাউন্সমেন্টটা করে দিল যে সমস্ত প্রপার্টি এখন থেকে লক্ষ্মীর নামে হয়ে গেল, ঠিক তার পরপরই নন্দিনীর ঝগড়া হয়ে গেল উকিলদের সাথে। কিন্তু কেন? ও জানতে চাইছিল যে সমস্ত প্রপার্টি কি করে লক্ষ্মীর নামে হয়ে গেল। এই নন্দিনী তো অ্যাসিস্ট্যান্ট, আর লক্ষ্মী তার নন্দিনীর বসের ওয়াইফ। তাহলে অ্যাসিস্ট্যান্টের হিম্মত কি করে হলো বসের ওয়াইফের বিরুদ্ধে বলার? এখানে কিছু গড়বড় আছে দাদা। তাহলে এই লক্ষ্মী খুন করে দেয়নি তো নন্দিনীকে? এই লক্ষ্মী তো কয়েকদিন আগে সাউথ আফ্রিকা থেকে এসছে না? হ্যাঁ, তো ওখানেই থাকতো। সাউথ আফ্রিকার অ্যাম্বাসিতে ফোন করে জানো যে ওখানে কোথায় থাকতো, ধনঞ্জয়ের সঙ্গে ওনার কেমন রিলেশন ছিল, কিছু না কিছু জানা যাবেই। এক্ষুনি দেখছি আমি। হ্যালো, হ্যাঁ আমি ইন্সপেক্টর দয়া বলছি সিআইডি থেকে। আমাদের লক্ষ্মী ধনঞ্জয়ের ব্যাপারে ইনফরমেশন দরকার কিছু, যিনি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে এসেছিলেন গত মাসেই। ইয়েস, ফটো। হ্যাঁ, আমি ফটো ফ্যাক্স করে দিচ্ছি আপনাকে। আপনাদের ফ্যাক্স নাম্বারটা প্লিজ। 0222 1212 3497। হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ও ইয়েস। হ্যাঁ, ওনার ব্যাপারে সমস্ত ডিটেলস চাই। বোধহয় আপনাদের কাছে ফটো পৌঁছে গেছে। হ্যাঁ ঠিক আছে, আমি ওয়েট করছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ কি? আর ইউ শিওর? ওকে, থ্যাংক ইউ। ধনঞ্জয়, কেমন আছো তুমি? তোমাকে না দেখে আমি থাকতে পারছিলাম না। তোমাকে ছাড়া এক একটা মুহূর্ত কাটানো অসম্ভব। কে তুমি? দূরে সরে কথা বলো। ধনঞ্জয়, তুমি আমাকে চিনতে পারলে না? চিনতে পারলাম না?
আগে কখনো দেখিনি তো চিনব কি করে? দেখোনি ধনঞ্জয়, তোমার লজ্জা হওয়া উচিত, নিজের বউয়ের সঙ্গে এরকম ভাবে কথা বলছো। নিজের বউ? আমার বউ ভেতরে আইসিইউতে আছে। দেখো, যে আইসিইউতে আছে সে নকল, আমি হলাম তোমার আসল স্ত্রী। আমার কাঁধ থেকে তুমি হাত ছড়াও, বেরিয়ে যাও, না হলে আমি সিআইডি কে ডাকবো, বুঝলে? এই দেখুন, সিআইডির নাম নিলেন আর সিআইডি এসে হাজির। ভালো হয়েছে স্যার আপনি এসে গেছেন। আমি জানি না এই মহিলা কোথা থেকে এসেছেন, বলছেন আমার বউ। আরে এসব আপনি কি বলছেন? এনার ওয়াইফ তো এখানে আইসিইউতে রয়েছে। জাহান্নামে যাক ওই আইসিইউ ওয়ালি, আমি হলাম ওনার আসল স্ত্রী, অথচ উনি আমার স্বামী হওয়া সত্ত্বেও আমাকে চিনতে অস্বীকার করছেন। তুমি আমার বউ নও। তুমি মিথ্যে কথা বলছো। স্যার ও মিথ্যে কথা বলছে। আমি হলাম লক্ষ্মী, আমি সেটা প্রমাণ করতে পারি। ও, যদি ইনি লক্ষ্মী হয়ে থাকেন তাহলে আপনি কে? স্যার আমি ধনঞ্জয়, বিখ্যাত পেইন্টার। না না না, যদি ইনি আপনার স্ত্রী না হয়ে থাকেন তাহলে আপনিও ধনঞ্জয় নন। আমি দাঁড়িয়ে রয়েছি আপনার সামনে ধনঞ্জয়। না, ধনঞ্জয়কে আপনারা খুন করেছেন। স্যার আমি ধনঞ্জয়, বিখ্যাত পেইন্টার। আপনি নকল, নকল ধনঞ্জয়। আসল ধনঞ্জয়ের আসল স্ত্রী ইনি, লক্ষ্মী। আর হ্যাঁ, আমি ধনঞ্জয়ের ব্যাপারে সমস্ত প্রমাণ দিয়ে দিয়েছি স্যারকে। বুঝলেন? নন্দিনী, হিতেন আর তোমার বোন অর্চনা আর তোমার স্ত্রী যে আইসিইউতে শুয়ে আছে, তোমরা প্রত্যেকে নকল, নকল। পালাচ্ছিস? হ্যাঁ, দুটো খুন করে পালাচ্ছিস? হ্যাঁ, পা ভেঙে হাতে দিয়ে দেবো তোর। সম্পত্তির জন্য আমি ধনঞ্জয়কে মেরেছি। আমার আসল নাম হলো বিকাশ। আর সেই জন্য তুই একটা গ্যাং তৈরি করেছিস? হ্যাঁ, আমার সাথে ধনঞ্জয়ের সাউথ আফ্রিকায় দেখা হয়েছিল। আমি জানতে পেরেছিলাম যে ওর ডিভোর্স হয়ে গেছে। তারপর পরে জানতে পারলাম যে ধনঞ্জয় ইন্ডিয়াতে যাচ্ছে ও ঠাকুমার সাথে দেখা করতে, ওনার সম্পত্তি নেবে বলে। তখন আমি ঠিক করলাম যে ধনঞ্জয়কে মেরে আমি ধনঞ্জয় হয়ে যাব। ঠাকুমা তোমাকে চিনতে পারেনি? ঠাকুমা কোনোদিন ধনঞ্জয়কে দেখেননি, সেই জন্য উনি ওর ডিএনএ টেস্ট করাতে চেয়েছিলেন। তারপরই ধনঞ্জয়ের নামে সম্পত্তি হয়ে যেত। আর সেই জন্য তুই ধনঞ্জয়কে খুন করতেও পিছপা হলি না? রক্ত আর আঙুলের ছাপও। এর কাজটা তো সারা হয়ে গেল। এর লাশটাকে কোথায় ফেলে দেবো? একে গুম করতে হবে না, সাবধানে রাখতে হবে। যতক্ষণ না সব সম্পত্তি আমাদের হচ্ছে, ওকে আমাদের প্রয়োজন। ডিএনএ আর আঙুলের ছাপের জন্য? হ্যাঁ, এই লাশটাকে ততদিন সাবধানে রাখতে হবে যতক্ষণ না এর ডিএনএ তোমার মার ডিএনএর সাথে ম্যাচ না করছে। সামান্য সম্পত্তির লালসায় তুই দুটো মানুষকে খুন করার পাপ করেছিস, তাও সেটা তুই পেলি না। এবার তুই এখানেও শাস্তি পাবি আর ওখানেও।
ফাঁসি হবে তোর, ফাঁসি।